আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পাঠ পরিকল্পনায় আজ 16 তারিখ তোমাদের মডেল টেস্ট 9 থেকে দেওয়া আছে। তো আমাদের মডেল টেস্ট 7 এবং 8 এই দুইটা বাদ পড়ে গেছে। যেহেতু তোমাদের পাঠ পরিকল্পনায় মডেল 9 দেওয়া আছে, আমরা এভাবেই মডেল 9 থেকে পড়বো। আমরা 7 এবং 8 এটা আমরা পরে পড়িয়ে দিব। তো মডেল টেস্ট 9-এ দেওয়া আছে আনসিন প্যাসেজ থাকবে। যেহেতু আমরা এই প্যাসেজটি ইতিমধ্যে আমরা পড়েছি অন্য একটা মডেলে, তাই এটা আমরা এখন এটা আলোচনা করব না। আমরা মডেল টেস্ট 9-এর আনসিন প্যাসেজ সম্পর্কে আলোচনা করব। এটা হলো 192 পৃষ্ঠা, সবাই ভালো করে খেয়াল করো। এখানে দেওয়া আছে বাংলাদেশ সম্পর্কে। লিখছে, মাই নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। সরি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। তো এখানে সবাই আগে এই প্যাসেজটি পড়ার আগে সবাই শব্দার্থগুলো ভালো করে শিখে নিবা। এখান থেকে যদি তোমরা শব্দার্থগুলো আগে শিখে নিতে পারো, ভালো করে শিখে নিতে পারো, তাহলে এটা তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তাই শব্দার্থগুলো আগে অবশ্যই ভালো করে শিখে নিবা। আচ্ছা, আমি আবার বলতেছি, খেয়াল করো সবাই। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশের নাম বাংলাদেশ। আমি ভেঙে ভেঙে বলছি না, তাদের সময়টা অনেক বেশি লাগে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কারণ অনেক পড়া। তাই আমি একটু যতটা সম্ভব কিছু কিছু হয়তো ভেঙে ভেঙে বলতে পারি, তবে সেটা যেটা ইজি সেটা আমি একত্রে বলে যাব। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। ইট বিকেম, অর্থাৎ এটা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ইন 1971, 1971 সালে। এটা 1971 সালে স্বাধীন হয়। ঢাকা ইজ ইটস ক্যাপিটাল, ঢাকা এর রাজধানী। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। ইটস ল্যান্ড এরিয়া, অর্থাৎ এর আয়তন, ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ এর আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি। লার্জ মানে বড় বা বেশি। অ্যাবাউট 160 মিলিয়ন পিপল লিভ হিয়ার, প্রায় 16 কোটি লোক এখানে বসবাস করে। 160 মিলিয়ন এর মানে হলো 16 কোটি। আচ্ছা, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচার কান্ট্রি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। মেইনলি মানে হলো প্রধান। ইটস মেইন ক্রপস, এর প্রধান শস্য আর হয় রাইস, অর্থ ধান, জুট, পাট, সুগার ক্যান, আখ অ্যান্ড টি, এবং চা। এর প্রধান শস্য ধান, পাট, আখ এবং চা। মেনি কাইন্ডস অফ ফ্রুটস অলসো গ্রো হেয়ার, গ্রো মানে জন্মায়। মেনি কাইন্ডস বিভিন্ন রকম, অফ ফ্রুটস ফল, অলসো ও গ্রো হেয়ার, অর্থাৎ এখানে অনেক রকমের ফলমূলও জন্মে। জ্যাক ফ্রুটস কাঁঠাল, ম্যাঙ্গোস আম, ব্যানানাস কলাস, পাইনঅ্যাপেলস আনারস, গুয়াভাস পেয়ারা অ্যান্ড ওয়াটারমেলনস, এবং তরমুজ আর দ্য মোস্ট কমন সবচেয়ে পরিচিত। অর্থাৎ কাঁঠাল, আম, কলা, আনারস, পেঁপে এবং তরমুজ সবথেকে বেশি পরিচিত। মাই কান্ট্রি হ্যাজ অলসো মেনি রিভার্স, আমাদের দেশে অনেক নদী নালাও রয়েছে বা নদীও রয়েছে। দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, এখানে উচ্চারণটা কি পদ্মা, আমরা কী বলবো পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। অবশ্যই নদীর নামের পূর্বে সবসময় দা বসাতে হবে। আচ্ছা, তাহলে দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, এখানে আমাদের বলতে হবে পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। অর্থাৎ বাংলাদেশের প্রধান নদীগুলো কী কী? পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। দেয়ার আর মেনি ভ্যারাইটি অফ ফিশেস ইন দিস রিভার্স, অর্থাৎ এসব নদীতে অনেক জাতের মাছ আছে। উই হ্যাভ মেনি ইন্টারেস্টিং প্লেস, আমাদের অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। দ্য সুন্দরবন
রাঙ্গামাটি অ্যান্ড কক্সবাজার আর ভেরি অ্যাট্রাকটিভ, খুবই আকর্ষণীয়। আমাদের যে বিভিন্ন আকর্ষণীয় স্থান রয়েছে তার মধ্যে সুন্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার কি খুবই আকর্ষণীয়। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার মানে হলো কি বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার লিভস বাস করে ইন দ্য সুন্দরবন অর্থাৎ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। দ্য কক্সবাজার বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এরপরে কি লিখছে দেখো, ইট ইজ অ্যাবাউট 120 কিলোমিটার্স লং অর্থাৎ এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। হ্যাঁ, এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। মেনি পিপল অনেক লোকজন বা অনেক লোক ভিজিট বেড়াতে আসে দিস প্লেস ওই স্থানে এভরি ইয়ার প্রত্যেক বছর অর্থাৎ প্রতি বছর অনেক লোক এখানে বেড়াতে আসে। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার ইন পিস। আচ্ছা, ডিফারেন্ট কমিউনিটিস মানে হলো ভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায়। পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস বিভিন্ন সম্প্রদায়ের লোকজন লিভ বাস করে হেয়ার এখানে ইন পিস শান্তিতে, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে শান্তিতে বসবাস করে। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ আমি আমার দেশকে খুব ভালোবাসি। এই প্যাসেজটি ভালো করে কয়েকবার পড়ে নিবা, প্রয়োজন এখানে কয়েকবার ভিডিওটি ভালো করে শুনে নিবা, তারপরে নিজে নিজে পড়ে দেখবা। আচ্ছা, এটা প্যাসেজটি ভালো করে পড়ার পরে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো পড়ে নেবা। এখানে দেখো কোশ্চেন নাম্বার 5 আছে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে যে বক্সের মধ্যে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে তোমাদের সেইগুলো প্যাসেজ থেকে খুঁজে কোথায় কী হবে সেটা এখান থেকে বক্স থেকে দিবা, এখানে শূন্যস্থানগুলো পূরণ করবা। আচ্ছা, এখানে নাম্বার এ, দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ অ্যাবাউট ড্যাশ মিলিয়ন অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা কত মিলিয়ন। এখানে দেখো আমরা প্যাসেজের মধ্যে পড়েছি 160 মিলিয়ন পিপল, তাহলে এখানে কিন্তু 160 মিলিয়ন নাই, এখানে আছে 140। তোমরা এটাকে কেটে 160 লিখে দিবা। 160 অর্থাৎ 160 মিলিয়নে তোমার 16 কোটি, তাহলে এটা কী হবে 160 এক নম্বরে এ নম্বরে। বি নম্বরে মাই কান্ট্রি হ্যাজ মেনি ড্যাশ মেনি অনেক আমাদের সামনে কী আছে পপুলেশন, এই যে এখানে দেখবা ইট হ্যাজ এ লার্জ পপুলেশন অর্থাৎ অনেক বেশি জনসংখ্যা, এটাই মানে কি আমাদের মেনি মানে অনেক। উই হ্যাভ মেনি ড্যাশ প্লেস আমাদের অনেক কী স্থান রয়েছে ইন্টারেস্টিং আকর্ষণীয়। এরপরে আছে কি কক্সবাজার বিচ ইজ অ্যাবাউট ড্যাশ কিলোমিটার্স লং অর্থাৎ কক্সবাজার দৈর্ঘ্য কত কিলোমিটার 120, যেমন উপরে এখানে আমাদের এখানে উপরে দেওয়া আছে দেখো। এরপর আছে ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা, কী হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটাও প্যাসেজের মধ্যে দেওয়া আছে, তোমরা বের করে খুঁজে নিবা। এরপরে ট্রু ফলসে কী আছে দেখো, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট আমি আগে বলিনি, তোমরা আগেও পড়েছ যে সত্য হলে ট্রু লিখতে হবে আর ফলস হলে অর্থাৎ মিথ্যা হলে শুধু ফলস লিখে দিলে হবে। এখানে কারেক্ট অ্যান্সার না দিলেও হবে, কোনো সমস্যা নেই, এখানে কারেক্ট অ্যান্সার দিতে বলেনি, তোমরা দিলেও সমস্যা নেই, তবে এখানে আমরা যেটা চাইনি না দেওয়াটাই 12 সদস্য সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1978 বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, এটা ট্রু। এখান থেকে তোমার প্যাসেজ থেকে দেখে নিবা, এই যে এখান দেওয়া আছে। বাংলাদেশ ইজ এ লার্জ কান্ট্রি বাংলাদেশ একটি বড় দেশ, এটা কি ফলস। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তাহলে এটা কী হবে ফলস, এটা এখানে আছে লার্জ কান্ট্রি। অ্যাবাউট 260 মিলিয়ন পিপল লিভ হিয়ার এখানে প্রায় 26 কোটি লোক বসবাস করে, ফলস। এটা কী হবে 160 দেওয়া আছে দেখো প্যাসেজের মধ্যে, তাহলে এটা হবে 160, তাহলে এটা হবে কী হবে ফলস। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি বাংলাদেশ প্রধানত একটি শিল্প নির্ভর দেশ, এটা কী হবে আমরা প্যাসেজের মধ্যে পড়েছি এগ্রিকালচারাল কান্ট্রি, এখানে তোমরা প্যাসেজ খুঁজে নিবা, প্যাসেজের মধ্যে দেওয়া আছে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে, এটা ট্রু। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি বাংলাদেশ একটি শান্তিবাদী বা শান্তিময় দেশ, এটাও ট্রু। এগুলো সব প্যাসেজের মধ্যে দেওয়া আছে, প্যাসেজটি ভালো করে পড়লে তোমরা এগুলো খুব ইজি হয়ে যাবে। এরপরে কোশ্চেন নাম্বার 7 খেয়াল করো,
অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। এক বা একাধিক বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট? বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল? তাহলে এটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবো। এই যে দেখো, তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তোমরা ইটের জায়গায় বাংলাদেশ লিখে দিতে পারো। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এখানে আছে বিকাম, কিন্তু বিকেম লিখতে হবে কেন? এটা পাস্ট, ডিড দিয়ে প্রশ্ন করছে, তাই বিকামের পাস্ট হলো বিকেম। হোয়াট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোনটি? এটা কি হবে? কক্সবাজার। শুধু ওয়াটের পরিবর্তে কক্সবাজার লিখে দিলেই হয়ে যাবে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটাও তোমরা এখানে পাবা, এই যে দেওয়া আছে দেখো, আমি এখানে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দ্য কক্সবাজার বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে বিচ আর এখানে আছে সি বিচ, তোমরা সি বিচ লিখে দিবা। আচ্ছা, হোয়ার ডাজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভ? অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? আমরা এটাও প্যাসেজের মধ্যে পেয়েছি, এই যে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন সুন্দরবন, ইন দ্য সুন্দরবনস। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবনস। তো এটাও আমরা প্যাসেজ থেকে পেয়ে গেলাম। এরপরে আছে হাউ ডু পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার? অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে কিভাবে বসবাস করে? এটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি, দেখো এই যেখানে আমাদের উপরে আছে পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার ইন পিস। তোমরা এখান থেকে প্যাসেজ থেকে এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। এরপর আবার দেখি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইউর কান্ট্রি? তোমার দেশ সম্পর্কে তুমি কি জানো? তোমার দেশ সম্পর্কে তুমি কী জানো? তোমার দেশের নাম কি, জনসংখ্যা কত, এর আয়তন কত, কত সালে স্বাধীন হয়েছে, এর সম্পর্কে তুমি 3-4-5টা লাইন লিখে দিবা। এখান থেকে তোমার দিতে পারো দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এবার লিখতে পারো ইটস ল্যান্ড এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। এবার দিতে পারো আর কি দেওয়া যায়, অ্যাবাউট 160 মিলিয়ন পিপল লিভ হেয়ার। এরপর আর কি দেওয়া যায়, এই যে তার সুন্দরবনস, না এটা দরকার নয়। এবার দিতে পারো দেয়ার আর মেনি ভ্যারাইটি অফ, না এটাও দরকার নয়, এটা দিতে পারো দ্য মেন রিভার্স আর দ্য পদ্মা, এটার সাথে এটা মিলতেছে না। হ্যাঁ, এখান থেকে মাই কান্ট্রি হ্যাজ অলসো মেনি রিভার্স, এইটুকু দিয়ে দিলেই হবে। এখান থেকে কী কী নদী আছে সেটা তুমি চালিয়ে দিতে পারো, অনেক বড় হয়ে যাবে, দরকার নেই। আর কি দিতে পারো, এটা দিতে পারো, খুব গুরুত্বপূর্ণ যেটা দেখো, দ্য কক্সবাজার বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এবার দিতে পারো কি, এর আয়তন কত দরকার নেই আমাদের, তাহলে দিতে পারো বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। এটা লিখে শেষ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা এটা উত্তর থেকে দেখে নিতে পারো, উত্তরও দেওয়া আছে হয়তো সুন্দর করে। হ্যাঁ, উত্তর এখানে এইভাবে দেওয়া আছে, দেখো তোমরা এটা পড়ে নেবে। এরপরে আমরা 8 নম্বরটা, এটা আমাদের যে তোমাদের চার্ট দেওয়া আছে, এটা আজকের তারিখ এটা নাই, এটা তোমরা আরেকদিন এটা তোমাদেরকে দিব, পড়াবো পরে ক্লাসে। এরপর আমরা 9 নম্বরে চলে যাব। সবাই দেখো 9 নম্বরটা খেয়াল করো, ডাবলএস কোশ্চেন যথারীতি। আমি আবার বলতেছি যে কোথায় তোমাদের কি ব্যবহার করতে হবে, কোথায় হু, কোথায় হোয়াট, কোথায় ওয়েন, হোয়ার, হোয়াই, উইচ অ্যান্ড হাউ। কোথায় স্থান হলে কি বসে, তারপর তোমার কিভাবে বুঝালে কি বসে, পরিমাণ বুঝালে কি বসে, এগুলো তোমাদের ক্লাসে আলোচনা করেছি আগে, তো তোমরা আমি এখন এগুলো আলোচনা করতেছি না। দেখো নাম্বার লিখছে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। এখানে দ্য ইন দ্য ফরেস্টের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে ইন দ্য ফরেস্ট নিচে যে আন্ডারলাইন করা, এটা একটা স্থান বোঝায়। স্থান বোঝালে আমাদের কি বসে, ওয়ার। কি বসে, ওয়ার। এখানে ওয়াজ আছে, আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাই আমাদের আর কোনো ভার্ব আনতে হবে না। তাহলে আমরা লিখবো ওয়ার, প্রথমে আমরা লিখবো ওয়ার, তারপরে ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং। আমি আবার বলতেছি ওয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে দ্য হেয়ার স দ্য টর্টয়েস, অর্থাৎ খরগোশটি কচ্ছপকে দেখেছিল। তাহলে এখানে খেয়াল করো, একটা প্রাণীর নাম লেখা আছে, এটা কি একটা প্রাণীর নাম, অর্থাৎ কচ্ছপ। কাকে কি হবে, এটা কি কাকে, কাকে দিলে কি হয়, এটা খেয়াল করো ভালো করে।
কাকে দিলে আমাদের লিখতে হবে যেহেতু কাকে এটা আমরা এটা প্রাণীর ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। আমরা হোয়াট আমরা লিখব হোয়াট হোয়াট ডিড। এখানে যেহেতু আমাদের কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, আর অক্সিলারি ভার্ব কী সেগুলো আমি ক্লাসে আলোচনা করেছি। আর অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে ডু, ডাজ, ডিড এগুলো এনে আমাদের প্রশ্ন করতে হয়। এখানে স হলো পাস্ট, তাহলে আমাদের ডিড আনতে হবে। কী আনতে হবে? ডিড। হোয়াট ডিড দ্য হেয়ার সি। স এর প্রেজেন্ট হলো সি, যেহেতু আমাদের ডিড এনেছি তাই আমরা এখানে আর স লিখবো না, এখানে আমরা লিখব সি। হোয়াট ডিড দ্য হেয়ার সি। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো প্রশ্ন এরপর নাম্বার 3 দেখো, দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, অর্থাৎ খরগোশটি ধীরে হাঁটতেছিল। ধীরে এটা হাঁটার একটা অবস্থা বোঝায়। কীভাবে? আমরা যদি বাংলা প্রশ্ন করি যে কচ্ছপটি কীভাবে হাঁটছিল, তার কীভাবে ইংরেজি কি? হাউ। তার আমরা লিখব হাউ ওয়াজ। ডাব্লিউএস কোশ্চেনের পরে একটা আমাদের ভার্ব আনতে, অক্সিলারি ভার্ব আনতে হয়, বা কখনো কখনো ডু ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব না থাকলে ডু ভার্ব। আচ্ছা, তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, তার আমরা লিখব হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং। আমি আবার বলতেছি হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং। শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। এরপর লেখা আছে দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ, খরগোশটি ঘুমিয়েছিল বা ঘুমাতে গিয়েছিল। তাহলে এখানে একটা কি আমাদের বাংলায় প্রশ্ন করি, কে কে ঘুমাতে গিয়েছিল বা ঘুমিয়েছিল? কে ইংরেজি হলো হু। এখানে যদি কোনো ব্যক্তির নাম থাকে বা কোনো প্রাণীর নির্দিষ্ট নাম থাকে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করি। হু ওয়েন্ট টু স্লিপ, হু ওয়েন্ট টু স্লিপ। শুধুমাত্র তা হেয়ারের পরিবর্তে হু লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো হি স্লিপড ফর অ্যান আওয়ার, অর্থাৎ সে 1 ঘন্টা ঘুমিয়েছিল। সে 1 ঘন্টার জন্য কি ঘুমিয়েছিল। তাহলে 1 ঘন্টা এখানে পরিমাণ বোঝাতে চেয়েছে, তাহলে বা কতটুকু যদি আমরা হিসেব করি, কতটুকু, হাউ লং বা কতটুকু সময়, এখানে সময় যেহেতু বোঝাতে চেয়েছে তাহলে আমরা কি বলবো, হাউ লং ডিড হি স্লিপ। এখানে ডিড কেন আনবো? এখানে স্লিপ এর পাস্ট হলো ডিড, পাস্ট দিয়ে এটা প্রশ্ন উত্তর দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্নে ডিড নিয়ে আসবো। আমি আবার বলতেছি হাউ লং তারপরে ডিড, হাউ লং ডিড হি স্লিপ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা 10 নংটা পরে ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা 11 নংটা দেখি। 11 নংয়ে কী আছে? আসলে তোমরা এগুলো নিজেরা পরে নিতে পারবা, তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 11 নংয়ে অরে কী দেওয়া আছে, আমরা আগে দেখতেছি। এখানে লিখছে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স, অর্থাৎ তোমার এই সময় বসিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে যাতে একটা অর্থপূর্ণ বাক্য বা গল্প হয়। তাহলে লিখছে মাই নেম ইজ আনিকা, আমার নাম আনিকা। টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। টুডে আই অ্যাম অ্যাট হোম, আজ আমি বাসায়। আই উইল টেক মাই ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ, অর্থাৎ তুমি কটার সময় সকালে নাস্তা করবে শুক্রবারে, তুমি 8 AM দিতে পারো। দেন আই উইল রিড ফর 1 আওয়ার, তারপর আমি 1 ঘন্টা পড়ব। আফটার দ্যাট, তারপরে আই উইল গো, আমি যাব আউট বাইরে টু প্লে, খেলতে, উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে। আতিকা আমার বন্ধু আতিকার সাথে অ্যাট ড্যাশ, কটার সময় খেলতে যাবা? যে তুমি 8টার সময় নাস্তা করবা, তারপরে 1 ঘন্টা বই পড়বা, তাহলে আমি বলতে পারি। আর নাস্তা খেতে তোমার কী হতে পারে, নাস্তা খেতে তোমার দেখা যায় এখানে 10-20 মিনিট বা আধা ঘন্টা রাখতে পারো। তুমি 9:30 থেকে হয়তো বই পড়া শুরু করছো 10:30 পর্যন্ত, সেক্ষেত্রে আমি লিখতে পারি আতিকা অ্যাট, খেয়াল করো 1 ঘন্টা বই পড়ার পরে তুমি খেলতে যাবা, তাহলে তুমি 10:30 পর্যন্ত তাহলে যদি বই পড়ো সেই ক্ষেত্রে কী হবে, তুমি 10:30 যাবা, তাহলে অ্যাট 10:30 AM, 10:30 AM। আই উইল কাম ব্যাক হোম অ্যাট ড্যাশ, তুমি কটায় সেখান থেকে ফিরে আসবা? তুমি এখানে আধা ঘন্টা খেলবা না 1 ঘন্টা খেলবা, সেটার উপরে টাইমটা লিখতে হবে। তাহলে তুমি এখানে যদি 10:30 খেলতে যাও, 1 ঘন্টা খেললে 11:30 হবে, অর্থাৎ 11:30 AM, 11:30 AM। দেন আই উইল টেক এ বাথ অ্যাট ড্যাশ, তারপর তুমি কটার সময় গোসল করবা?
11:30 ফিরে এসেই করবা, নাকি 12টার সময় করবা, না 1টার সময়, এটা তুমি তোমার টাইম লিখে দিবা। এখানে তুমি 12টা লিখে দিতে পারো, আধা ঘন্টা পরে। দেন আই উইল টেক এ বাথ অ্যাট 12 AM দেওয়া যাবে না, 12 PM দিতে হবে। অবশ্যই সকাল 12টা বাজলে কী হয়ে যায়, দুপুর PM হয়ে যায়। দেন আই উইল ইট মাই লাঞ্চ অ্যাট ড্যাশ, তুমি দুপুরে খাবার কখন খাবা, এটা 1 PM হতে পারে, 2 PM হতে পারে, তুমি তোমার ইচ্ছে মতো টাইমটা লিখে দিবা। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর দেখি আমরা রিয়ারেঞ্জ। এই রিয়ারেঞ্জটা তোমার এখান থেকে পড়ে নিবা, রিয়ারেঞ্জটা এখানে দেওয়া আছে, তোমার একটু সাজিয়ে এগুলো পড়ে নিবা। এরপর ফর্ম দেওয়া আছে, দেখো সাপোজ ইউ আর সজল, এখানে অবশ্যই তোমার নাম সজল দিতে হবে। ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 5, তোমার শ্রেণী অবশ্যই ক্লাস 5 দিতে হবে। ইউ ওয়ান্ট টু গেট ইউর সেলফ অ্যাডমিটেড ইন বিকেএসপি, অর্থাৎ তুমি বিকেএসপি ভর্তি অর্থাৎ নিজেকে কী করতে চাও, বা তুমি বিকেএসপিতে ভর্তি হতে চাও। নাও ফিল দ্য ফলোয়িং ফর্ম, এখন নিচে ফর্মটি পূরণ করো। তোমার নাম অবশ্যই দিতে হবে সজল, তুমি তোমার ক্লাস দিতে হবে 5, আর বাকিগুলো তোমার নিজের মতো করে তুমি এগুলো দিয়ে দিবা। আশা করি এটাও বুঝতে পেরেছ। তো 12 নম্বরটা তোমরা পড়ে নিবা। যদি কেউ তোমরা না বুঝো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো। তারপর আমি একটু এখান থেকে একটু বুঝে দিচ্ছি তোমাদের। দেখো উত্তর থেকে দেখাচ্ছি 12 কী আছে, দেখো দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, অর্থাৎ খরগোশটি 1 ঘন্টা ঘুমিয়েছিল। এ স্ট্রং ওয়াইন্ড স্টার্টস টু বিলো, এ স্ট্রং ওয়াইন্ড অর্থাৎ ওয়াইন্ড মানে হলো কি বাতাস, স্টার্ট শুরু টু ব্লো মানে বইতে, শক্তিশালী বাতাস বইতে শুরু করেছিল। হ্যাভ ইউ এনিওন, আচ্ছা এখানে খেয়াল করো যেটা বলতেছি যে প্রশ্নবোধক যদি তোমাদের কখনো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্নবোধক যে শব্দটি থাকে, ডাব্লিউএস কোশ্চেন হোক, ডাব্লিউএস ওয়ার্ড হোক, আর অন্য যে শব্দটাই হোক প্রশ্ন বোঝাতে, সেটা অবশ্যই তোমাদের প্রথমে চলে যাবে। এটা ভালো করে খেয়াল করবা এবং শেষে প্রশ্ন চিহ্ন দিতে হবে। এবার আছে রিনা ওপেন্স আর আমব্রেলা, রিনা ওপেন্স আর আমব্রেলা, রিনা তার ছাতাটি খুলে। ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন্স, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি। এই যে দেখো যেটা বলতেছিলাম, এখানে প্রশ্নবোধক কখনো কখনো ডাব্লিউএস ওয়ার্ড থাকে না, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকলে সেগুলো নিয়ে যায় প্রথমে, অথবা হ্যাভ ভার্ব থাকলে এগুলো নিয়ে যায় প্রথমে। যেমন এখানে দেখো ক্যান, এটা হলো তোমার ক্যান নিয়ে গেছে, ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন্স, এখানে প্রশ্ন চিহ্ন দিয়েছে। এটা ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, এই যেখানে ক্যান কোনো ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড এখানে কোনো দেয়া নেই, তাহলে আমরা ক্যান নিয়ে যাবো প্রথমে। যে ক্যান ইউ আস্ক, ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন্স, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি। প্রথমে ক্যান, তারপরে আই, তারপরে আস্ক, তারপরে ইউ, তারপরে সাম, তারপরে কোশ্চেন্স। এগুলো তুমি একবার পড়লে ভালো করে পড়লে পারবা আশা করি। এবার নিজেরাও পড়লো, এরপর থেকে হয়তো বা আমি বলে দিতে পারি, আর আমরা বলে নাও দিতে পারি, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেবো। তো প্রয়োজন হলে তোমরা এগুলো অবশ্যই নিজেরা পড়ে নেবা। ঠিক আছে, পরের দিন দেখা যায় অঙ্ক তোমাদের ভিডিও হবে। যেদিন তোমাদের অঙ্ক ভিডিওটা সাধারণত প্রত্যেকদিন তোমাদের অঙ্ক ভিডিওটা থাকবে, অঙ্কের সাথে ইংলিশটা তোমাদের একদিন পর পর হবে, কিন্তু অঙ্ক ভিডিওটা তোমাদের প্রত্যেক দিনেই থাকবে। তার মানে যেদিন অঙ্ক আজকে ইংলিশ, আজকে কিন্তু তোমাদের অঙ্ক ক্লাসটা তোমরা আজকে দেখে নিবা। অবশ্যই আজকে 2টা ভিডিও তোমরা দেখে নিবা। কালকে পরের দিন হতে পারে শুধু অঙ্ক ক্লাসটা থাকবে, ইংলিশটা থাকবে না। আবার পরদিন যখন ইংলিশটা থাকবে সেদিন ইংলিশটার সাথে আবার অঙ্কটাও থাকবে। ঠিক আছে, আর আবার বলতেছি তোমাদের যে ভিডিওটা আমাদের 11টার সময় সকালে ছাড়ার কথা, কিন্তু কোনো কারণে নেটের প্রবলেমের কারণে হয়তো মাঝে মাঝে আমরা 11টার জায়গায় 12টা, 1টা বা বিকালে বা সন্ধ্যা আমরা ছাড়তে পারি। তোমরা পরে চেক করে নেবে এটা। আশা করি সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, বাসায় বসে কেউ অবনয় করবো না টাইমটাকে, কারণ এই সময়টা তোমাদের কিন্তু পরীক্ষা, যথাসময় তোমাদের পরীক্ষা হবে, তাই অবশ্যই তোমরা কি করবা, মনোযোগ দিয়ে তোমাদের পড়াটা চালিয়ে যেতে হবে। পরীক্ষা হবে কি হবে না সেটা তোমাদের চিন্তা তোমরা করতে পারবে না। ঠিক আছে, ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।